যে এই ড্রয়িংটা পাঠিয়েছে সে জানতো যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটতে চলেছে। চুল এটা তো অদ্ভুত ব্যাপার। যেরকম তোমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় ঠিক সেই রকমই স্কেচ, একেবারে ওই রকম। হ্যাঁ স্যার, আমিও ঘাবড়ে গেছি যে যেটা এই ড্রয়িং এ আছে আমার সঙ্গে সেই ঘটনাটাই ঘটলো কি করে। এই এনভেলপটা তোমাকে কে দিয়েছে? ওই আজ সকালে খবরের কাগজের সঙ্গে ছিল। স্যার, খবরের কাগজে ডেইলি হরোস্কোপ আসে সেটা তো আমরা জানি। ড্রয়িং কি নতুন কোনো ধরন হরোস্কোপ বলার? না পঙ্কজ, না, এটা কোনো খবরের কাগজের কাজ নয়। এটা সেই লোকটার কাজ যে দয়ার ওপরে অ্যাটাক করে। সেই লোকটা বা এরকম কোনো লোক যে দয়ার শুভাকাঙ্ক্ষী আর দয়াকে সাবধান করতে চাইছে। কিন্তু কে কে হতে পারে? কিন্তু স্যার, এই শুভাকাঙ্ক্ষী এই ব্যাপারে জানলো কি করে? আর যদি জেনে গিয়েও থাকে, দয়াকে এসে বললো না কেন? এই ড্রয়িংটা কেন পাঠালো? এক্স্যাক্টলি, সেটাই তো। কিন্তু কে হতে পারে? বস, জানতে পারা যাবে এই চুল থেকে, আর এই চিঠির ওপর যে আঙুলের ছাপ আছে তার থেকে জানা যাবে লোকটা কে কে করেছে। একটু সময় দাও। তাড়াতাড়ি করো সালুকে, তাড়াতাড়ি হ্যাঁ। করো। স্যার, স্যার আমার তো মনে হয় এই সমস্ত কাজ পঙ্কজের। হ্যাঁ? আরে স্যার, আমি এসব কেন করব? কারণ তুমি হলে ডিসিপি স্যারের লোক। স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। না শ্রেয়া, হতে পারে পঙ্কজ ডিসিপি চিত্রলের লোক, কিন্তু ও কখনো আমার ক্ষতি করবে না। পঙ্কজ মনের দিক থেকে খুব ভালো স্যার। আচ্ছা দয়া, যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন তোমার আশেপাশে যতগুলো গাড়ি ছিল তার মধ্যে কোনোটার নাম্বার মনে আছে? হ্যাঁ, ওই ক্রেনের নম্বরটা মনে আছে আমার। ক্রেনের নাম্বার তোমার মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে ব্যাস, তুলে নিয়ে এসো সেই ক্রেনের লোকটাকে। এবারে বলো, FDP 9514 এই ক্রেনটা তোমার না? হ্যাঁ তোমার তো? হ্যাঁ স্যার, ক্রেনটা তো আমারই। তাহলে বলো, কেন অ্যাটাক করেছো একজন সিআইডি অফিসারের ওপর? কেন? সিআইডি অফিসারের উপর অ্যাটাক? হ্যাঁ, সিআইডি অফিসারকে অ্যাটাক করেছো। আজ ঠিক সকাল 9টায় জোয়ালা রোডে তোমার এই ক্রেন দিয়ে তুমি সিআইডি অফিসার দয়াকে অ্যাটাক করেছো। করেছিলে কিনা? কিন্তু স্যার, আমার ক্রেন তো আজ সকালেই চুরি হয়ে গেছে। একদম চুপ। বলছে ক্রেন চুরি হয়ে গেছে। তোমার ক্রেন কি বাচ্চাদের সাইকেল যে চুরি হয়ে গেছে? কবে চুরি হয়েছে? কিভাবে চুরি হয়েছে? আমার নতুন ড্রাইভার আজ সকাল সকালই ক্রেনটাকে নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। আমার কয়েক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে স্যার। মিথ্যা কথা বলছো তুমি। তুমি কারোর কথা শুনে এই ক্রেনটা পাঠিয়েছিলে দয়া স্যারের উপরে অ্যাটাক করার জন্য। দেখো, সত্যি কথা বলো। মিথ্যে কথা কেন বলবো স্যার? আজ কোনো বুকিংও ছিল না, তাহলে আমি কেন ক্রেন পাঠাবো? কে তোমার ড্রাইভার? তার নাম কি? ভূষণ, ভূষণ নাম ওই ড্রাইভারের। 2 সপ্তাহ আগেই ওকে কাজে রেখেছিলাম। আচ্ছা, চোরেদের কাজে লাগাও তুমি? স্যার, যদি আমি আগে জানতাম যে ও এই ধরনের কাজকর্ম করতে পারে, তাহলে আমি কোম্পানি তোকে পাই রাখতে দিতাম না স্যার। আচ্ছা, তাহলে কাজে নেওয়ার আগে তুমি ওর ডিটেলস চেক করেছিলে? ইনফরমেশন নিয়েছিলে ওর? হ্যাঁ স্যার। দেখাও ওর ডিটেলস। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি স্যার। এই যে স্যার। মনে হচ্ছে তোমারও ডিটেলস নিতে হবে। তাহলে এই হলো সেই ড্রাইভার। স্যার এই দেখুন, ভূষণ ভূষণ নয়, ও আসলে রবি, সেই পুরনো অপরাধী। সেই পুরনো অপরাধী রবি। এই রবি বিষাক্ত মদ আর ড্রাগসের সমস্ত বেআইনি ব্যবসা করেছে। একবার ওকে পুলিশ ধরেও ছিল, আবার ছাড়াও পেয়ে গেছে। অনেকদিন ওর মুখ দেখা যায়নি এই শহরে। আর এবার 4 বছর পর ফিরে এসেছে দয়াকে মারার জন্যে। এই পেন্টিংটা স্যার ওই বানিয়েছে, ওপেন চ্যালেঞ্জ করছে। না বস, এই পেন্টিংটাও রবির করা নয়। না তো রবি চ্যালেঞ্জ দিচ্ছে। দয়া তোমাকে যে ছবিটা পাঠিয়েছে সেটা রবি আঁকেনি। তাহলে কে পাঠিয়েছে? বস, আমি চুলটার ডিএনএ টেস্ট করেছি, ফিঙ্গারপ্রিন্টও টেস্ট করেছি।
তোমাকে যে ছবিটা এঁকে পাঠিয়েছে সেটা কোনো বাচ্চার আঁকা। কি? একটা বাচ্চা? যে বাচ্চার বয়স 10 বছরের কম। ও এত ছোট বাচ্চা, ওর সঙ্গে এরকম ভয়ঙ্কর অপরাধের কি সম্পর্ক থাকতে পারে? আর ও জানলো কি করে দয়ার ওপরে আক্রমণ হতে চলেছে? সেটাই তো। এটা আবার হয়নি তো যে ওই ছোট বাচ্চাটা রবির আশেপাশেই থাকে আর কোনোভাবে ও জানতে পেরে যায় রবির প্ল্যানটা দয়াকে কিভাবে অ্যাটাক করবে। ব্যাস, দয়াকে সাহায্য করার জন্য, ওকে সাবধান করার জন্য বাচ্চাটা ক্রিমিনালের স্কেচ করে নিউজ পেপারের সঙ্গে জুড়ে দয়ার বাড়িতে পাঠিয়ে দেয়। তাহলে তো এই বাচ্চাটাও বিপদে পড়তে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই হতে পারে অভিজিৎ। না স্যার, এরকম কিছুই হবে না। আমার জন্য কোনো বাচ্চার ক্ষতি হোক এটা আমি চাই না। কিন্তু স্যার, ওই বাচ্চাটাকে আমরা খুঁজবো কিভাবে? হ্যাঁ স্যার, কারণ ওই এনভেলপে নাম ঠিকানা বা কিছুই ছিল না। বস, ওই কাগজটা, ওই যে কাগজটার উপর বাচ্চাটা ছবি এঁকে পাঠিয়েছে, ওটা হ্যান্ডমেড পেপার, হাতে তৈরি। আমি এখনো ওই কাগজটার মধ্যে 20% ময়েশ্চার খুঁজে পেয়েছি। তার মানে স্যার, ওই পেপারটা খুব বেশি দিনের পুরনো নয়? খোঁজ নাও এই শহরে কোথায় কোথায় এই ধরনের পেপার তৈরি করে, এই হ্যান্ডমেড পেপার। এই পেপার নিশ্চয়ই কোনো স্টেশনারি দোকান বা স্কুল থেকে এসেছে, কোনো স্টেশনারি দোকান বা স্কুল থেকে। স্যার, রবি অ্যারেস্ট হওয়ার আগে এই বস্তিটাতেই থাকতো। আমার মনে হয় না ও আবার এখানে ফিরে আসবে। ঠিক বলছো বিনীত, রবিকে আমরা এখানে পাবো না, কিন্তু এমন কোনো মানুষকে পেয়ে যাব যে রবির অতীতটা ভালো করে জানে। সে আমাদেরকে নতুন ঠিকানাটা জানিয়েও দেবে। চলো যাই। দাদা, স্যার, একে কোথাও দেখেছেন? এ তো রবি স্যার, রবি। কোথায় পাবো ওকে? এটা তো শুধু পিঙ্কুই বলতে পারবে। পিঙ্কু? কে পিঙ্কু? ওই যে শুয়ে আছে না বেঞ্চিতে। ও হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। কে রে তোরা? আমরা কে সেটা ঠিক জানতে পেরে যাবি। আগে এটা বল যে তোর মনে কি আছে। তার মানে চলো, ঠিক আছে, তোমার মনে কি আছে বলো না, কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন আছে, তুমি তার উত্তর দাও। কে তোমরা? সিআইডি। সিআইডি? এ কোথায়? জানি না স্যার, 4 বছর হয়ে গেছে এই শহর ছেড়ে চলে গেছে। 4 বছর পর শহরে ফিরে এলো, তাও আবার সিআইডি কে চ্যালেঞ্জ করতে। রবি সিআইডির সাথে চ্যালেঞ্জ? দেখ, সত্যি করে বল, একজন সিআইডি অফিসারের উপর হামলা করেছে ও। সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। এই বস্তিতে ফিরে আসেনি ও? একদমই না স্যার। তুই ওর সঙ্গে কোথায় দেখা করলি? আমি কোথাও দেখা করিনি স্যার। আমি যদি কোথাও দেখতে পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা, তোর তো খুব ভালো বন্ধু, তাই না? তাহলে ওকে অ্যারেস্ট করাবি কেন? স্যার, আমার চোখে আইনের গুরুত্ব অনেক বেশি বন্ধুত্বের থেকেও। ডায়লগও দিতে পারিস। ওর বাড়ির লোক কোথায় থাকে? চিঞ্চপোকলিতে। চিঞ্চপোকলি। কেউ তো দরজাই খুলছে না স্যার। বন্ধ দরজার একটাই চাবি। রবি, রবি, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। বউ বাচ্চা হয়তো বাজারে গেছে কিছু কিনতে। একটা কাজ করা যাক, ঘরের তল্লাশি নি, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে।
বিনীত, কি হয়েছে স্যার? জানি না কাল লাশকে লুকিয়ে রেখেছে এখানে। একে বাইরে বের করি, চলো। ঘাড় ভেঙে মারা হয়েছে একে। মনে হচ্ছে এই কাজটা কোনো পুরুষ মানুষই করেছে। এভাবে মারার জন্য শক্তির প্রয়োজন। পুরুষ মানে রবি। ঘরে তো আর শুধু এক বউ আর ছোট বাচ্চা। স্যার, ওর পরিবার ওকে খুন করে আবার এখান থেকে পালিয়ে যায়নি তো? ওকে মেরে বোধহয় সবাই এখান থেকে পালিয়ে গেছে। হতেও পারে। পকেটও তো খালি, না কোনো ওয়ালেট না কোনো আইডি। জামা কাপড় দেখে তো মনে হচ্ছে গরিব ঘরের। আপনারা কারা? ভেতরে কি করছেন? লাশ! আমরা সিআইডি থেকে এসেছি। আপনি রবির স্ত্রী? না, আমার নাম বিমলা। আমি ওনাদের প্রতিবেশী। ওই দরজাটা খোলা ছিল তাই দেখতে এলাম। দেখতে এসেছেন তো দেখুন, বলুন আপনি ওকে চেনেন? না, চিনি না। আগে তো কখনো দেখিনি একে এখানে। বিনীত, আরো তল্লাশি করে দেখো যদি আর কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। আপনি কি জানেন যে রবি আর তার স্ত্রী এখন কোথায়? না, রবি তো এখানে থাকে না। না, ও অন্য শহরে কাজ করে। হ্যাঁ, কিন্তু কিছুদিনের মধ্যে ওকে এখানে দেখেছেন? না, রবিকে তো দেখিনি। আর বিগত 2 দিন ধরে ওর বউ বাচ্চাকেও এখানে দেখিনি। স্যার, এই দেখুন স্যার। এতগুলো ওষুধ আর ইঞ্জেকশন কি হচ্ছিল এই বাড়িতে? দেখুন, আপনি কিছু জানেন এই ব্যাপারে? না স্যার, না, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, শহরে মাত্র 3টে এরকম স্কুল আছে যেখানে এই হ্যান্ডমেড পেপার পাঠানো হয়, আর এই স্কুলটা আপনার বাড়ির সব থেকে কাছের। আমার তো মনে হয় আমরা পরবর্তী সূত্রটা এখান থেকেই পাবো। মনে তো এটাই হচ্ছে, দেখা যাক। আরে অঞ্জলি, তুমি? স্যার, আপনি চেনেন ওকে? এ আমার বাড়ির পাশেই থাকে। কথা বলতে পারে না, কিন্তু খুব মিষ্টি মেয়ে। কি? স্যার, ও মনে হয় কিছু বলতে চাইছে। কি? স্যার, ও আসলে বলতে চাইছিল যে আপনি বেঁচে আছেন দেখে ও খুব খুশি হয়েছে। স্যার, তার মানে এই পেন্টিং অঞ্জলি বানিয়েছে? কোন ড্রয়িং? আমরা সিআইডি থেকে আসছি। আমরা এই ড্রয়িং এর ব্যাপারে বলছি। মা অঞ্জলি, এই ড্রয়িংটা তুমি করেছিলে? হ্যাঁ। মা, তুমি কি করে জানলে যে আমার বিপদ আছে? স্যার, এইবার আমি বুঝতে পারছি আপনি ওই ড্রয়িংটা কি করে পেয়েছেন। অঞ্জলি আপনার বাড়ির পাশেই থাকে, ওই খবরের কাগজে ড্রয়িংটা দিয়ে দিয়েছিল। এটা কি আর একটা ড্রয়িং? অঞ্জলি সোনা, এই 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 লোকটাকে এই ড্রয়িং এ? আরে মা, তুমি কি করে জানছো যে আমার সাথে এই সব হতে যাচ্ছে? হ্যাঁ, আরে জায়গাটা কোথায়? এই ইট পাথর এসব কি?
স্যার প্লিজ বাচ্চার উপর চাপ দেবেন না, ও শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, আই এম রিয়েলি সরি। স্যার একটা কথা তো নিশ্চিত, আপনার ওপর যে আক্রমণ হবে এই প্ল্যানিংটা অঞ্জলি নিশ্চয়ই ওর আশেপাশে কোথাও শুনেছে, স্কুল বা বাড়ির আশেপাশে। আমাদেরকে এই অঞ্জলির বাড়ির লোকের সঙ্গে দেখা করতে হবে। স্যার, যেই লোকটার লাশ আমরা রবির বাড়ি থেকে পেয়েছি ওই লোকটা কোনো পুরনো অপরাধী নয়। তাহলে সে কে যাকে মেরে রবি পালিয়ে গেছে? স্যার, হতে পারে রবির প্ল্যানের ব্যাপারে ও জানতে পেরে গিয়েছিল, আর তাই জন্য রবি ওকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এটা হতে পারে। আচ্ছা, ওই ওষুধের ব্যাপারে কি জানতে পারলে যেটা রবির বাড়ি থেকে পাওয়া গেছে? স্যার, যেই কোম্পানি ওষুধ তৈরি করে তারা বারকোড দেখে বলেছে যে এই ওষুধ কোনো স্বাস্থ্যসেবা সংস্থাকে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য সেবা সংস্থা? এটা কি কোনো এনজিও? হ্যাঁ স্যার, এটা একটা এনজিও যারা অসুস্থ আর গরিব বাচ্চাদের সাহায্য করে। যারা অসুস্থ আর গরিব বাচ্চাদের সাহায্য করে? তাহলে সচিন, নিশ্চয়ই রবির ছেলের ওষুধ ওখান থেকে পাওয়া যেত। হ্যাঁ স্যার। স্বাস্থ্য সেবা সংস্থা, ওখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আমাদের মেয়ে অঞ্জলি আপনার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে? আগে হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? আর ওর তো মাত্র 8 বছর বয়স, তাছাড়াও কথাও বলতে পারে না। আপনার মেয়ে ড্রয়িংটা খুব ভালো করে। অঞ্জলি মা, একটু বাইরে এসো তো। মা, এগুলো দেখো তো। এই ড্রয়িংগুলো তুমি করেছো? এ বলতে চাইছে যে আপনার জীবনে ঝুঁকি আছে, আপনাকে সাবধান থাকতে বলছে। খুব মিষ্টি মেয়ে আপনার। অঞ্জলি যেহেতু জানে যে দয়া স্যারের উপর হামলা হতে পারে, ও আমাদের সাহায্য করতে পারবে অপরাধী পর্যন্ত পৌঁছতে। আমাদের মেয়ে আপনাদের ঠিক কি সাহায্য করতে পারে বলুন তো? এই হেয়ার ব্যান্ডে আমরা একটা বাগ ফিট করেছি। এই দেখুন, এই চিপের দ্বারা অঞ্জলি যেখানেই থাকবে তার আশেপাশের সমস্ত কথা আমরা খুব পরিষ্কার শুনতে পারবো। কারণ দয়া স্যারের উপর হামলা হওয়ার যে প্ল্যান তা অঞ্জলির আশেপাশেই হয়েছিল, তাই আমাদের অপরাধীকে ধরতে সুবিধে হবে। না না, এই কাজে খুব বিপদ আছে, আর আমি আমার মেয়েকে কোনো বিপদের মুখে ফেলতে চাই না। না, ভয় পাবেন না, অঞ্জলি যেখানেই থাকবে আমরা ওর আশেপাশেই থাকবো, ওর কোনো ক্ষতি হবে না। আরে কিন্তু বারণ করো না পূজা। ঠিক যেমন সিআইডির কর্তব্য আমাদের রক্ষা করা, ঠিক তেমন আমাদেরও কর্তব্য অপরাধ দমনের জন্য সিআইডিকে সাহায্য করা। থ্যাংক ইউ আমাদের সাহায্য করার জন্য। আমরা কথা দিচ্ছি যে অঞ্জলির কিছু হতে দেব না। হ্যাঁ বলুন। আসলে আমরা সিআইডি অফিসার। ও, সিআইডি থেকে আসছেন? আমার নাম সাক্ষী। আসুন বসুন আপনারা। এখন না, থ্যাংক ইউ ভেরি মাচ। সাক্ষী ম্যাডাম, আমাদের একটা কেসের ব্যাপারে আপনার সাহায্য চাই। নিশ্চয় বলুন। আসলে এই ওষুধগুলো আপনাদের সংস্থা থেকে একটা অসুস্থ বাচ্চাকে দেওয়া হয়েছিল। আপনি কি আমাদের বলতে পারবেন ওই বাচ্চাটার নাম কি? 1 মিনিট। ওর নাম গিরিশ। গিরিশ? এই গিরিশের পরিচয়? রবিবাবুর ছেলে। কার নাম বললেন? কার ছেলে? রবিবাবু।
রবিবাবুর ছেলে? আচ্ছা, কি হয়েছে রবিবাবুর ছেলের? গিরিশের একটু অন্য ধরনের লিউকোমিয়া আছে। ওর বাবা ওকে প্রত্যেক সপ্তাহে ব্লাড ট্রান্সফিউশনের জন্য হসপিটালে নিয়ে যান। এত ছোট্ট একটা বাচ্চার এরকম ভয়ঙ্কর একটা অসুখ। আসলে এই ধরনের কেস তো আমাদের এখানে প্রায়ই আসে। আশা করছি গিরিশ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরাও সেটাই চাই। আচ্ছা, এই গিরিশকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্লাড ট্রান্সফিউশনের জন্য? ডেল্টা হসপিটাল। প্রত্যেক বুধবার করে ওকে নিয়ে যান। ডেল্টা হসপিটাল? ডেল্টা হসপিটাল প্রতি বুধবার? যাবার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করছি। বলুন না। আপনারা গরিব বাচ্চাদের জন্য যদি কিছু অনুদান দেন। নিশ্চয়ই দিতে চাইবো, কেন দেব না। তো আপনাদের সংস্থার অ্যাকাউন্ট নাম্বার দিন নিশ্চয়ই। আর তার ডিটেইলস। এই নিন আমাদের সংস্থার কার্ড, এতেই সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাক্ষী ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, স্যার কালকে বুধবার, কাল এই রবি অবশ্যই হসপিটালে আসবে। নিশ্চয়ই আসবে আর নিজের অপরাধের তথ্য মেলে ধরবে। একবার কচ্ছপ আর খরগোশের দৌড় হলো। খরগোশ খুব জোর দৌড়চ্ছিল আর এগিয়ে গেল। তারপর ও ভাবলো যে ও খুব সহজেই জিতে যাবে, সেই জন্যই সে মাঝখানে থামলো আর ঘুমিয়ে গেল। কিন্তু কচ্ছপ না দাঁড়িয়ে চলতেই লাগলো আর ঘুমন্ত খরগোশকে পেছনে ফেলে দৌড়টা জিতে গেল। তাই জন্য বাচ্চারা, আমাদের কখনোই অলসতা করা উচিত নয়, বুঝেছো তো? আর সব সময় পরিশ্রম করতে হবে। এই গল্প থেকে তোমরা কি শিখলে, কি নীতি শিক্ষা পেলে তোমরা? স্যার, একটা কথা বলি, আমার না নিজের স্কুলের দিনগুলো মনে পড়ে গেল। আচ্ছা, তুমি স্কুলেও যেতে? আরে স্যার, স্কুল কি, আমি তো কলেজেও গেছি, কলেজের গেট পর্যন্ত। আর শ্রেয়া তুমি? স্যার আমি তো রোজই স্কুলে যেতাম, টপ করতাম সব সময়, টিচারের ফেভারিট ছিলাম আমি। দারুণ ব্যাপার। স্যার আপনি? আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, ঠিকঠাকই ছিলাম, 70-75% তো পেতামই। হ্যাঁ, স্পোর্টসে খুব ভালো ছিলাম। আরে স্যার, এসব তো কিছুই না। স্পোর্টসে আমি ভালো ছিলাম। যখন টাগ অফ ওয়ার হতো আমি অ্যাঙ্কার হতাম, আমার স্কুলের নাম্বার 1 অ্যাঙ্কার ছিলাম আমি। আর যখন দৌড়াতাম স্যার, কি জোরে দৌড়াতাম স্যার, কেউ ধরতে পারতো না। ক্রিকেট টিমে তো আমাকে দরকার ছিল স্যার, আমি না থাকলে তো কোনো কাজই হতো না। আর স্যার ফুটবল স্যার, খেলতে তো আমার এত স্যার, ভালো স্কুলের লাগতো ছুটি যে হয়ে আমি গেছে। একবার। স্যার স্কুল তো ছুটি হয়ে গেল, কিন্তু এখনো আমরা তো কোনো গন্ডগোল শুনতে পেলাম না। মনে হচ্ছে অঞ্জলি রবির এই প্ল্যানটা এখানে নয়, অন্য কোথাও শুনেছে। পূজা দেবী, আপনি আমার মেয়েকে দেখেছেন? স্যার ও তো মনে হচ্ছে ভীষণ টেনশনে আছে, কাঁদছে ও। ম্যাডাম আপনি ঠিকঠাক করে দেখেছেন স্কুলে? আমি সব জায়গায় দেখেছি, ক্লাসরুমে দেখেছি, কোথাও নেই অঞ্জলি। এরকমটা কি করে হতে পারে ম্যাডাম? অঞ্জলি কোথায় গেল? পূজা দেবী, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না তো কি করবো স্যার, অঞ্জলি কোথাও নেই, সব বাচ্চারা বাড়ি চলে গেল। আপনি সব জায়গায় দেখেছেন? সব জায়গায় দেখে নিয়েছি। স্যার কোথায় গেল? পঙ্কজ, একবার দেখো তো ওই জায়গার লোকেশনটা কোথায়। স্যার, বাঘ তো ক্লাসরুমে রয়েছে। ক্লাসরুম? না না, আমি ক্লাসরুমে দেখেছি, অঞ্জলি ওখানে নেই। এটা কি করে সম্ভব? কোথায় ক্লাসরুম? হ্যাঁ চলুন। চলুন।
হ্যাঁ শ্রেয়া। স্যার অঞ্জলির হেয়ার ব্যান্ড। ও নো। বাগ, তার মানে ও খুব ভালো করেই জানতো যে হেয়ার ব্যান্ডে বাগ আছে। রবি কি করে জানতে পারলো? আমি কি করে জানবো? স্যার নিশ্চয়ই এতে ভেতরের কোনো লোক আছে। এই, তুমি আবার আমাকে সন্দেহ করছো? দেখেছেন স্যার আবার? প্লিজ। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম আমার বাচ্চাকে এর মধ্যে জড়াবেন না, কিন্তু আপনারা আমার কথা শুনলেন না। কিন্তু আমি যদি আমার বাচ্চাকে না পাই না, আমি কাউকে ক্ষমা করব না, এটা মনে রাখবেন আপনারা। পূজা দেবী, নিজেকে সামলান। অঞ্জলির কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না আমরা। শ্রেয়া, দেখো এতে আঙুলের কোনো ছাপ পাও কিনা, তাড়াতাড়ি। স্যার, রবি যখন অঞ্জলিকে নিয়ে গেল আমরা জানতে পারলাম না কেন? হ্যাঁ, এই রবির সাথে এই স্কুলের কোনো লোক জড়িত। এটা আপনারা কি বলছেন? অঞ্জলি নিরুদ্দেশ হওয়ার সাথে আমাদের স্কুলের কি সম্পর্ক থাকতে পারে? আমরা আমাদের স্কুলের বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখি। সেটা তো দেখছি আপনারা কতটা খেয়াল রাখেন। একটা 8 বছরের বাচ্চা ক্লাসরুম থেকে নিখোঁজ হয়ে গেল, আর আপনাদের মধ্যে কেউ কিচ্ছু জানেন না। হ্যাঁ, কেমন কাজ করো তোমরা? অঞ্জলি তো স্কুলের গেট দিয়ে বাইরে গেছে, তোমরা কেউ কিচ্ছু দেখতে পেলে না? ম্যাডাম আমি গেটেই ছিলাম, অঞ্জলি বাইরে যায়নি। অঞ্জলি বাইরে যায়নি, অঞ্জলি স্কুলে নেই, তাহলে অঞ্জলি গেল কোথায়? আমি যদি আমার মেয়েকে না পাই না, আমি স্কুলের নামে কেস করে দেব। না ম্যাডাম, প্লিজ একটু শান্ত হন, আপনার মেয়েকে আপনি নিশ্চয়ই ফিরে পাবেন। আচ্ছা একটা কথা বলুন, কোনো অচেনা লোককে আপনারা স্কুলের ভেতরে আসতে দেন না তো? না স্যার। তাহলে একটু ভেবে বলুন, গত কয়েকদিনের মধ্যে আপনারা কোনো নতুন স্টাফকে কাজে রেখেছিলেন? হ্যাঁ, আপনি নতুন একটা বাস ড্রাইভার ডেকেছিলেন না, যে কাল থেকেই জয়েন করেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, কি যেন নাম ওর? কেতন না? কেতন? কেতন? এই কি সেই কেতন? হ্যাঁ, এই তো সে। কি হয়েছে এর? আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে, জানি না কত নাম চেঞ্জ করবে এই রবি। স্যার, আচ্ছা স্কুল বাসে নিয়ে চলে যায়নি তো অঞ্জলিকে? স্কুল বাস হতে পারে। আচ্ছা, আপনারা এই কেতনকে হঠাৎ কাজে নিয়েছিলেন কেন? কারণ গত কয়েকদিন ধরে আমাদের পুরনো ড্রাইভার অসুস্থ ছিল, ও কাজে আসতে পারছিল না, তাই জন্য ওর বন্ধু কেতনকে পাঠিয়েছিল। আচ্ছা, আগের ড্রাইভারটাকে কি দেখতে এরকম ছিল? হ্যাঁ, এই তো সে। স্যার, এই রবি তো খুব চালাক দেখছি, অঞ্জলিকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। যতই চালাক হোক না কেন এই রবি আমাদের হাত থেকে পার পাবে না। পূজা দেবী, প্লিজ শান্ত হন। আপনার মেয়ে অঞ্জলির কিচ্ছু হবে না, খুঁজে বার করব, জীবন দিয়ে দেবো আমরা ওর জন্য। স্যার, রবির দয়া স্যারের সাথে কি শত্রুতা থাকতে পারে? আমি সব সময় মনে করার চেষ্টা করছি যে ওকে কোথায় দেখেছি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি। হতে পারে আসল খেলোয়াড় অন্য কেউ, আর সে রবিকে শুধু ব্যবহার করছে, নিজে সামনে আসতে চায় না তাই। স্যার হতে পারে এই রবি এইসব শুধু টাকার কারণে করছে। না শ্রেয়া, আমার মনে হয় না এই টাকার জন্য করছে, আর তাই যদি হতো তাহলে ও কয়েক লাখ টাকা নিত, আর নিজের ছেলের চিকিৎসার জন্য কোনো এনজিওর ভরসায় থাকতো না। না, হ্যালো, কে? রবি? ফোনটা স্পিকারে দাও তো। হ্যালো, সিআইডি সকলকে রবির তরফ থেকে নমস্কার। আরে নমস্কার জানানোর যদি এতই ইচ্ছে থাকে তাহলে সামনে এসে কর। সিআইডির ব্যুরোতেও আসবো এসিপি স্যার, কিন্তু এখন আমার একটা সিআইডি অফিসারের সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছে। আমি কোন অফিসারের সঙ্গে দেখা করতে চাই সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ বল, দয়া বলছি, কি চাস? দয়া দয়া দয়া, তোমার গলা শোনার জন্য কতদিন ধরে ওয়েট করে আছি। যদি অঞ্জলিকে জীবিত অবস্থায় দেখতে চাস তাহলে দয়া চলে আয় আমার সাথে দেখা করতে, একেবারে একা। যদি অঞ্জলির কিছু হয় না, আমি তোর সাথে কি করব তুই নিজেও ভাবতে পারবি না। আমাকে বাকি অপরাধীদের সঙ্গে গুলিয়ে ফেলিস না দয়া, আমি সেই যমদূত যে তোকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাব। এই, দয়াকে জমের দুয়ারে পাঠাবে এরকম বুকের পাঠা কারণ নেই, বুঝেছিস? অভিজিৎ, হ্যাঁ, নিজের আবেগকে কন্ট্রোল করো অভিজিৎ, এমন না হয় যে দয়ার শোকসভায় তোমার চোখ দিয়ে জলই না বেরোয়। তুই চিন্তা করিস না, তুই যদি নিজেকে আইনের কাছে সমর্পণ না করিস
তাহলে তোর শোক সভা অবশ্যই হবে। লেজ নেই কুকুরের বাঘা নাম। তুই দয়াকে চাস না? জায়গার সময় বল, আমি একা তোর সঙ্গে দেখা করতে আসবো, একা। আরে এই না হলো কথা, তোর কাছ থেকে তো এটাই আমি আশা করেছিলাম। কখন এবং কোথায় আসতে হবে সেটা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবি। শুধু এটুকু মনে রাখ, যদি তোর সাথে কেউ আসে তাহলে তোর আগে ওই বাচ্চাটার শোক সভা পালন করা হবে। সচিন, তাড়াতাড়ি খবর নাও, কোথা থেকে ফোন এসেছিল, এখনই গিয়ে সবাইকে তুলে নিয়ে এসো। স্যার, আমরা অঞ্জলির জীবনটা বিপদে ফেলতে পারি না। রবি আমার সাথে দেখা করতে চাইছে না, ঠিক আছে, আমি একাই যাব দেখা করতে, একা। না, আরে ওই অঞ্জলিকে বাঁচাতে গিয়ে তুমিও তো বিপদে পড়তে পারো। তুমি একা যাবে না, আমরা সবাই একসঙ্গে যাব। আরে অভিজিৎ, আমার কিচ্ছু হবে না, আমি একলাই যাব, তুমি টেনশন নিও না। আরে দয়া, তুমি কেন বুঝতে চাইছো না? ওটা খুব বিপজ্জনক। আমরা সবাই যাব তোমার সঙ্গে। স্যার প্লিজ অভিজিৎকে বোঝান, অযথা টেনশন নিচ্ছে। আর তাছাড়া ওই মশাটা তোমার বন্ধুর কিচ্ছু করতে পারবে না। আরে অভিজিৎ, দয়াকে যেতে দাও। ওই বাচ্চাটা দয়ার প্রাণ বাঁচিয়েছে, এখন ওর প্রাণের ঝুঁকি রয়েছে। কোনো সিচুয়েশনেই বাচ্চাটাকে বিপদে পড়তে দেব না আমরা। বাচ্চাটার কিচ্ছু হবে না স্যার, না বাচ্চার কিছু হবে আর না দয়ার। আমরা সবাই একসঙ্গে যাব। অভিজিৎ, এটা আমার লড়াই, আর আমি নিজে লড়বো এটার সঙ্গে। তোমার লড়াই? এটা তোমার লড়াই মানেটা কি? তোমার আমার কথাটা এর মধ্যে আবার এলো কি করে? অভিজিৎ, বোঝার চেষ্টা করো। দয়া স্যার, আপনি অঞ্জলি, আচ্ছা, যদি তুমি অঞ্জলিকে বাঁচাতে চাও তাহলে একলা পৃথ্বীরাজনগরের ইটভাটা এসো, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করো না। তাহলে রবি আমার সঙ্গে এখানে দেখা করতে চায়, ঠিক আছে, তোর শেষকৃত্য ওই ইটভাটাতেই হবে। স্যার 11:15 বাজে, ও এখনো আসলো না। নিশ্চয়ই আসবে বিনীত, নিশ্চয়ই আসবে। বাবা তো বাচ্চাটার নিজের ছেলের জীবন বাঁচাতে ও নিশ্চয়ই আসবে। স্যার রবি আবার জানতে পেরে যায়নি তো, ওর জন্য আমরা এখানে অপেক্ষা করছি। কি করে জানতে পারবে ও? এই ব্যাপারটা তো শুধু আমরা দুজনেই জানি। বিনীত, এটা আপনার পেন। কোথায় ও? স্যার, এই যে রবির ওয়াইফ আর ওনার ছেলে গিরিশ। ও, আপনি রবির স্ত্রী, আর এ আপনার ছেলে গিরিশ। রবি কোথায়? কিন্তু আপনারা কে? আর রবির সাথেই বা আপনাদের কি সম্পর্ক? আমরা রবির বন্ধু। কিন্তু আমি তো আপনাদের আগে কোনোদিন দেখিনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে রবি ওর বাড়িতে আমাদেরকে যেতে বারণ করেছিল। আপনি তো জানেনই যে সিআইডি আর পুলিশ দুজনেই রবিকে খুঁজছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওর সঙ্গে একটা দরকারি কাজ ছিল। ও, কোনো খবর দেওয়ার থাকলে আমাকে বলতে পারেন, আমি রবিকে বলে দেব। ব্যাপারটা হলো যে খুব জরুরি কথা, যেটা সিআইডির ব্যাপারে, সেই জন্য এই কথাটা আমরা রবিকে সরাসরি জানাতে চাই। যদি আপনি বলেন রবি এই মুহূর্তে কোথায় আছে তাহলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা,
রাজা তো রাজার চালই চাল রে। দারুণ ব্যাপার। তাহলে এবার আমার খেলাটা দেখো। তোর খেলা? হ্যাঁ, হুকুমের গোলাম, আমার কাছে হুকুমের রানী আছে বস। শুধু রানী, আমার কাছে হুকুমের টেক্কা আছে। তাই নাকি? তুই তো এবার জিতে যাবি ভাই। হ্যাঁ, আমি জিতে গেছি ভাই। আর জানো কি আমাদের কাছে কি তাস আছে? এই চিরকুট, তোরা কারা আর ভেতরে কি করে এলি? দরজা খোলা ছিল, তাই আমরা ভাবলাম যে আমরাও তোমাদের সঙ্গে একটু তাস খেলি। দেখতে চাইবে টেক্কার উপর কোন বড় তাস আছে? কোথায় যাচ্ছ রবি বাবু? তোমার জন্যই তো এত ব্যবস্থা হয়েছে। আমি দয়ের উপর হামলা করেছিলাম। আমার ওনার সাথে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা যখন ছিলই না, তখন দয়া স্যারের উপর হামলা করলি কেন? কারোর কথায় শুধু টাকার জন্য করেছিলাম। মিথ্যে ধরা পড়ে গেছে তাই গল্প বানাচ্ছিস? না স্যার, আমি মিথ্যা কথা বলছি না। আমি যা কিছু করেছি স্যার, আমার সন্তানের চিকিৎসার জন্য করেছিলাম স্যার। বাজে কথা বলা বন্ধ কর। তোর সন্তানের চিকিৎসার খরচ এনজিও দিচ্ছিল, তাহলে তুই ওর জন্য অপরাধ করেছিস, মিথ্যা বলছিস কেন? ওরা তো শুধু অর্ধেক টাকা দিচ্ছে, বাকি টাকার জোগাড় তো আমাকেই করতে হতো। এর জন্য এসব করেছিলাম। কে দিয়েছে তোকে এই বাকি টাকা দয়া স্যারের উপর হামলা করতে? সেটা আমি জানি না স্যার। আমার কাছে শুধু একটা ফোন এসেছিল। কাজ হওয়ার আগে সব টাকা অ্যাডভান্সে আমার বাড়ির সামনে রেখে দিয়েছিল। ফোন নাম্বার তো আছে নিশ্চয়ই? ফোনে নাম্বার ছিল না স্যার, প্রাইভেট নাম্বার হয়তো, এইটুকুই স্যার। স্যার, সেদিন বিউরোতে যে ফোনটা এসেছিল সেটাও তো প্রাইভেট নাম্বার থেকেই এসেছিল। দয়া স্যারের উপর যে পরবর্তী হামলা নিশ্চয়ই সেই জায়গাতেই হবে যার স্কেচ অঞ্জলি আমাদের বানিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই জায়গাটার ব্যাপারে জানবো কি করে? এই প্রশ্নের উত্তর তো শুধু একজনের কাছেই আছে। নমস্কার ঢেচু ভাই। নমস্কার নমস্কার, বসো বসো। এসো ঢেচু ভাই, ক্যারাম খেলবে নাকি? না না, আর এমনিতেও যদি আমি বসে পড়ি না, তাহলে তোমাদের সবার প্যান্ট হলুদ হয়ে যাবে, হলুদ। আজকে আমি একটু সিরিয়াস মুডে আছি ভাই। সিরিয়াস মুড? কি হয়েছে ঢেচু ভাই? তোমরা তো এখন নিশ্চয়ই জেনেই গেছো যে এখন আমিও সিআইডি টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর ওই সিআইডি টিমের আমার মতোই একজন ভয়ঙ্কর খিলাড়ি, ইন্সপেক্টর দয়া, সে এখন বিপদে। সেই দরজার শত্রু দয়া? হ্যাঁ, সেই দয়া যার একটা থাপ্পড়েই বড় বড় অপরাধীদের দাঁতে পিয়ানো বাজতে শুরু করে দেয়। আর এখন ও অঞ্জলি নামের একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে একাই মৃত্যুর মুখে চলে গিয়েছে। এখন ওকে বাঁচানো আমার মানে ঢেঁচুরি দায়িত্ব। কিন্তু দয়া স্যার গেছেন কোথায়? এখানে এই দেখো, এখানে তো অনেকগুলো ইট আছে। আরে সেটা তো আমিও দেখতে পাচ্ছি।
আগামী আধ ঘন্টার মধ্যে তোমাদেরকে খোঁজ নিয়ে বলতে হবে এই ইট ভর্তি জায়গাটা ঠিক কোথায়, যেখানে আমার বন্ধু দয়া একা একা মৃত্যুর হোলি খেলতে চলে গিয়েছে। দয়া স্যার তোমার বন্ধু? বন্ধু 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 কি ভাই? আরে ভাই কি, ভাইয়ের থেকেও বড় ও আমার জন্য। এখন তো লোকে অভিজিৎ আর দয়ার বদলে ঢেঁচু আর দয়ার বন্ধুত্বের দৃষ্টান্ত দেয়। আরে বা ঢেঁচু ভাই, দারুণ ব্যাপার। ব্যাস ব্যাস, এখন আর আমাকে এইভাবে মাখন লাগানোর কোনো দরকার নেই। তোমরা সবাই কাজে লেগে পড়ো, এক্ষুনি কাজে লেগে পড়ো, আর খুব তাড়াতাড়ি খোঁজ নাও যে এই ইটের ভাটা আসলে ঠিক কোথায় ঠিক এটা। রবি, আমি এসে গেছি। অঞ্জলিকে ছেড়ে দে। হ্যাঁ? রবি, রবি, মেয়েটার যদি কোনো ক্ষতি হয় না তাহলে ভেবে নে তোর শত্রুতা আমার সঙ্গে। অঞ্জলিকে ছেড়ে দে। অঞ্জলি? স্যার, যদি দয়া স্যারের কিছু হয় না তাহলে আমি ভুলে যাব আমি একজন সিআইডি অফিসার। ওই লোকগুলোকে জ্যান্ত জ্বালিয়ে দেবো আমি। নিখিল, একজন সিআইডি অফিসারের মুখে এরকম আইন ভাঙার কথা শুনতে ভালো লাগে না। কিচ্ছু হবে না দয়ার, আমার বিশ্বাস আছে। তুমি ঢেচুকে ফোন করে এক্ষুনি খোঁজ নাও লোকেশনটা কোথায়। স্যার। হ্যালো, হ্যাঁ ঢেচু, কোনো খবর পাওয়া গেল ওই জায়গাটা সম্পর্কে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওই জায়গাটা পৃথ্বীরাজনগরের কাছে। সে তো ফেলে এলাম। অঞ্জলি, ওদের গুলি শেষ হয়ে গেছে, এবার ওরা আর বাঁচবে না। অঞ্জলি, চলো।
বাচ্চাটাকে নিয়ে দয়া পালিয়ে গেছে, বাঁচতে যাতে না পারে। চলো খুঁজতে হবে, এসো। দয়ার বাইক? স্যার এই জায়গাটা তো সেরকমই, যেরকম অঞ্জলি ড্রয়িংয়ে বানিয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, ওই দিকটা যাও। স্যার কি হয়েছে? স্যার দয়া স্যারের ফোন কোথায় ছিল? ওইখানে ছিল স্যার। এর মানে দয়া এখানে আশেপাশে কোথাও আছে, খোঁজো। স্যারের বন্দুক? স্যার দয়া স্যারের বন্দুক আমার কাছে। দয়ার ঘড়ি। রক্ত। স্যার দয়া স্যারের কিছু হয়ে যায়নি তো? স্যার স্যার
কতক্ষণ আর লুকিয়ে থাকবে? আজ তো আমি দয়ার অবস্থা খারাপ করবই। এখানেই তো ছিল ভাই, এদিকেই তো এসছিল মনে হলো। এদিকে মুন্না, ওদিকে যা। গুল্লু, ওদিকে ওদিকে যা, ওদিকে। হ্যাঁ বলো বস। তোমরা কোনো কাজের নয়, আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিলে তোমরা। একটা সাধারণ কাজ দিয়েছিলাম তোমাদের, তোমরা সেটাও করতে পারলে না। বস, দয়াকে ধরা এত সহজ কাজ নয়। ও একাই 20 জনের সমান, আর আমরা শুধুমাত্র 3। কি করে ধরবো? তাহলে আরো 17 জন নিয়ে যেতে পারতে। যত লোক লাগবে নিয়ে যাও, টাকা জলের মতো বইয়ে দেবো আমি। কিন্তু দয়াকে আমি যে কোনো ভাবে চাই, বুঝলে? দয়াকে গুলি মেরে ওর লাশটা আপনার কাছে নিয়ে আসবো কি? না, তোমরা ওকে মারবে না। দয়াকে আমি জীবিত চাই, জীবিত। ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। বহু বছর ধরে এই সময়ের অপেক্ষায় আছি, কখন আমি ওর শ্বাস বন্ধ করে দেব। ঠিক আছে, চেষ্টা করছি জীবিত নিয়ে আসার। চেষ্টা নয়, আনতেই হবে মাথা মোটা দল। সিআইডি ওকে খুঁজে পাওয়ার আগে ওকে খোঁজো, আর ওকে নিয়ে এসো মৃত্যুর দোরগোড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। এই চল। দয়া, তোকে আমি দয়া করব না, দেব শুধু মৃত্যু, মৃত্যু। আমি দয়াকে অনেক জায়গায় খুঁজেছি স্যার, আশেপাশেও দেখলাম, কিন্তু ওকে খুঁজেই পেলাম না। শুধু ওর ঘড়িটা পেলাম, আর ওখানে রক্ত পড়েছিল। কিন্তু দয়া স্যার ওখানে যাবার কি দরকার ছিল? উনি ওখানে কেন গিয়েছিলেন? স্যার, দয়া স্যারের কাছে পৌঁছানোর কোনো না কোনো রাস্তা তো বের করতেই হবে। আছে, একটা রাস্তা আছে। সেটা কি স্যার? বাস এটুকু জানতে হবে যে অঞ্জলি কি করে জানলো যে দয়ার জীবনের ঝুঁকি আছে। এই কথাটা তো অঞ্জলি বলতে পারতো, কিন্তু ওকে তো ওরা আটকে রেখেছে। সেটাই তো একটা কাজ করতে হবে অভিজিৎ। অঞ্জলির বাড়ির লোকের সঙ্গে আবার দেখা করতে হবে। ওদের জিজ্ঞাসা করতে হবে যে অঞ্জলি কোথায় কোথায় যেত, কাদের কাদের সঙ্গে দেখা করত, কোন কোন লোক ওর সঙ্গে ওঠা বসা করত। সেখান থেকেই জানা যাবে দয়ার কাছে পৌঁছানোর রাস্তা। অঞ্জলি, মা তুই ঠিক আছিস? চল এখান থেকে চলে যাই। কেন, কি হয়েছে? না রে মা, আমাদের কারো সাহায্য চাই। আমার গুলি লেগেছে, আর এই অবস্থায় আমার বাঁচাটা মুশকিল। ওরা এই আশেপাশেই আছে, আশেপাশে এই কোথাও আছে, যে কোনো সময় এখানে চলে আসতে পারে। চল, আমি জানি আমার গুলি লেগেছে, কিন্তু আমি 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 ঠিক আছি। আরে তুই আছিস তো আমার সঙ্গে। যতক্ষণ তুই আমার সঙ্গে আছিস, আমার ভয়ের কোনো কারণ নেই। চল চল। চল। কি করছিস? চল চল চল। চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। সাবধানে।
ভয় পাবি না, এখানেই থাকবি, কোথাও যাবি না। আমি 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিট। গুলির আওয়াজ কোত্থেকে এলো? এই মুন্না, তোর কি হলো? হ্যাঁ, এই কে গুলি মেরেছে? সিআইডি লোকেরা। সিআইডি কোথায়? ওদিকে গেছে। আরে ওটা একে, ওটা একে, তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি। যে করেই হোক আমার মেয়েটাকে খুঁজে বার করুন। না জানি ও কি অবস্থায় আছে। ম্যাম, ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। ভরসা রাখুন, খুব তাড়াতাড়ি আপনাদের ছোট্ট পরি আপনাদের কোলে ফিরে আসবেই। এটা সিআইডির দায়িত্ব। এখন আপনারাই আমার মেয়ের জীবন বাঁচাতে পারেন স্যার। শুধু আপনার কাছ থেকেও একটু সাহায্য চাই। বলুন না স্যার, কি করতে হবে? আমি আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি। আমাদের শুধু অঞ্জলির সম্পর্কে কিছু জানার আছে। ও ডেইলি শিডিউল কি ছিল, ও সকাল থেকে রাত পর্যন্ত কি কি করত। অঞ্জলি সকাল 6টায় উঠতো, তাড়াতাড়ি তৈরি হয়ে 7টার মধ্যে স্কুলে চলে যেত। স্কুল থেকে আসার পর সে খাবার খেত, তারপর হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়তো। পাড়ার বাচ্চাদের সাথে বিকেলবেলা খেলতে যেত, তারপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। ওর এই অভ্যেসগুলোকে মনে করে আবার আরো কষ্ট হচ্ছে। ম্যাম, ম্যাম প্লিজ কাঁদবেন না, আমরা অঞ্জলি অবধি পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছি। স্যার, অঞ্জলির ডেইলি রুটিন থেকে তো মনে হচ্ছে না যে ও কোথাও এই প্ল্যানটা সম্বন্ধে জেনেছে। না শ্রেয়া, হতে পারে ও স্কুলে কিছু শুনেছে, বা বাইরে বাচ্চাদের সঙ্গে খেলার সময়। একটা কাজ করা যাক, বাইরে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, হয়তো ওরা কিছু জানে। আরে কি হয়েছে বাবু, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আর আর এই জঙ্গলে তুমি একা কি করছো? তুমি কথা বলতে পারো না? হে ভগবান, আর এটা কি তোমার জামায় রক্তের দাগ? কিছু হয়েছে নাকি জঙ্গলে? অঞ্জলি, এ আবার কোথায় গেল? ওর আবার কিছু হয়ে না যায়। রক্ত, রক্ত। অঞ্জলির কিছু না হয়। অঞ্জলি, আপনি সিআইডি আঙ্কেল? হ্যাঁ বাবা, আমরা সিআইডি অফিসার। আপনার নাম কি? আমার নাম রজত, আর ও শ্রেয়া। আরে বাহ, আমার নামও রজত আর আপনার নামও রজত, সেম পিঞ্চ।
এই সেম পিঞ্চ বিষয়টি কি? আপনি এটাও জানেন না, যখন দুটো লোকের মধ্যে কোনো জিনিস সেম হয়, যেমন ধরুন তাদের নাম, বার্থডে, জামা কাপড়ের কালার, তখন আমরা সেম পিঞ্চ করি। আরে বা রজত, তাহলে তো তোমাকেও সেম পিঞ্চ। এবার আমরা সবাই বন্ধু হলাম, তাহলে এবার একটু কথা বলা যাক। কি কথা বলবো দিদি? চলো না বল নিয়ে খেলি। ঠিক আছে, চলো সবাই নিজেদের খেলনা এখানে রাখো আর একটা সার্কেল করো। এসো এসো, বড় সার্কেল। চলো। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো, অঞ্জলিও কি তোমাদের সঙ্গে এইভাবে খেলতো? হ্যাঁ, কিন্তু কিছুদিন ধরে ঠিকঠাক করে খেলছিল না। ঠিকভাবে খেলছিল না কেন? কি হয়েছিল? জানি না আঙ্কেল, কিন্তু একটা জায়গায় চুপচাপ কোণেতে দাঁড়িয়ে থাকতো। কোথায়? এসো আমার সাথে, আমি দেখাচ্ছি। ও এখানেই দাঁড়িয়ে থাকতো, যখনই বল এদিকে আসতো তখনই ও বলটা ছেড়ে দিত, আর এই সোসাইটির গেটের ভিতরে বলটা আনতে চলে যেত, আর অনেকক্ষণ পর বাইরে আসতো। স্যার, হতে পারে অঞ্জলি এই প্ল্যানের ব্যাপারে এই সোসাইটির ভেতর থেকে শুনেছে। হতে পারে শ্রেয়া। অঞ্জলি, তোর ও না, হ্যালো, অভিজিৎ। দয়া, দয়া, অভিজিৎ, আমার কথা মন দিয়ে শোনো। হ্যালো দয়া, কিছু বলো। হ্যালো দয়া, হ্যালো অভিজিৎ, আমার কথা শুনতে পাচ্ছ? ও নো, অভিজিৎ। দয়া, কোন নম্বর থেকে ফোন করলো? ব্যাটারি চলে গেছে। ফোনটা বন্ধ হয়ে গেছে। হ্যালো, এখনই আমার কাছে কোন নাম্বার থেকে ফোন এলো সেটা ট্র্যাক করো। হ্যাঁ, ওই নাম্বার থেকে দয়া আমায় ফোন করেছিল। ওই ফোনটা কার আর কোথায় আছে খোঁজ নাও, তাড়াতাড়ি। অঞ্জলি, অঞ্জলি, স্যার, নিশ্চয়ই অঞ্জলি কোনো প্রতিবেশীকে কথা বলতে শুনেছে। দয়া স্যারের ওপর আক্রমণের প্ল্যানিং এই সব বাংলোর মধ্যেই কোনোটাই হয়েছে। হ্যাঁ শ্রেয়া, দয়া স্যারের কোনো প্রতিবেশী যে ওনার উপর হামলা করাচ্ছে, এই এলাকার প্রত্যেকের ডিটেলসটা বের করতে হবে। দয়া স্যার যে নাম্বার থেকে ফোন করেছিল তার লাস্ট লোকেশন কাছের জঙ্গলেই ট্রেস করা গেছে। এখান থেকে কতটা দূরে? স্যার, আরও 15-20 কিলোমিটার। আহত সিংহ যখন শিকারির জালে পা দেয় তখন সে অসহায় আর দুর্বল হয়ে পড়ে। দেখলে, সিংহ যতই আহত হোক না কেন, কিন্তু গর্জন করা ছাড়ে না। অঞ্জলিকে যেতে দাও, ছেড়ে দাও ওকে। কি বলছে শোনো, ছেড়ে দিতে? অঞ্জলিকে নিয়ে যাবি তুই? অঞ্জলিকে বাঁচাবে ও। অঞ্জলি, এদিকে চলে এসো।
অঞ্জলি এদিকে চলে এসো। অঞ্জলি তুমি ঠিক আছো? হ্যাঁ? হ্যাঁ? আহ! দয়া, স্যার! দয়া, স্যার! অঞ্জলি, দয়া। নিখিল, তুমি ওই দিকটা যাও। স্যার, স্যার! দয়া, শুধু তোমরা দুজন প্রতিবেশী যাদের সাথে দয়ার ঝগড়া হয়েছে, হ্যাঁ? শুধু তোমরা দুজন কেন? ঝগড়া তো অনেক বড় ব্যাপার স্যার। আপনি এটাকে মন কষাকষি বা ছোটখাটো ঝামেলা বলতে পারেন। এমনিতে এইসব ঝামেলা আপনাদের মধ্যে কি নিয়ে হতো? অনেক ব্যাপারে স্যার। দয়াবাবু আমাকে সবসময় বকাবকি করতেন, কখনো রাস্তায় পানের পিক ফেলবার জন্য, আবার কখনো পার্কে ফুল তোলবার জন্য। হ্যাঁ ঠিকই তো বলেন উনি, শহর কেন নোংরা করো? কিন্তু স্যার, এই সামান্য ব্যাপারে আমি দয়াবাবুকে মারতে যাব কেন? তাহলে এই কাজ তুমি করেছো, তাই তো? যদিও ইচ্ছে তো খুবই করতো যে দয়াকে সঠিক শিক্ষা দিই, কিন্তু উনি এতটাই স্ট্রং যে ওনাকে মারার ব্যাপারটা আমি ভাবতেই পারি না। এমন কি কাজ করেছে দয়া যে আপনি ওকে শিক্ষা দিতে চেয়েছিলেন? একটু আমিও শুনি। না ওনার বাড়ি ফেরার কোনো টাইমের ঠিক ছিল, না বাড়ি থেকে বেরোনোর। কখনো কখনো তো উনি রাতে 3টেতেও ফিরতেন। এর জন্য আমাদের ঠিকঠাক ঘুম হতো না। দয়া স্যার একজন সিআইডি অফিসার। একজন সিআইডি অফিসারের ডিউটি ঘড়ি দেখা হয় না। যখন অপরাধীকে ধরতে হয় না, তখন রাত দিন এক হয়ে যায়। বুঝেছেন আপনারা? কি দিন কি রাত, আপনাদের তো রাতের ঘুম নষ্ট হয় দয়ার মতন অফিসারের জন্য। কিন্তু এই যে আপনারা নিশ্চিন্তে ঘুমান না, ওই দয়ার মতন অফিসার আছে বলেই নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কারণ সে রাত দিন এক করে দেয় আপনাদের রক্ষা করার জন্য, অপরাধ থেকে ঘাম রক্ত ঝরায় আপনাদের বাঁচানোর জন্য। স্যার! এ তো মারা গেছে। স্যার, ফোন। মনে হচ্ছে এই ফোন থেকে দয়া ফোন করেছিল। কিন্তু স্যার, এই লোকটা কে হতে পারে? এ ওদের মধ্যেই কেউ হবে যারা দয়া পিছু নিয়েছিল। স্যার, গুলির শব্দ। ওইদিকে। বলুন। আপনারা একবারই জিজ্ঞাসা করুন আর হাজারবার। আমি বলে দিয়েছি না, আমি কিচ্ছু করিনি। তাহলে কে করেছে? আমি জানি না। সব কিছু জানে ও। ঘুমটা তো জাস্ট একটা বাহানা। আর কয়েকদিন আগে দয়া স্যারের সাথে ওনার স্বামীর ঝগড়া হয়েছিল কি না? হ্যাঁ হয়েছিল। গোটা এলাকায় কেবলমাত্র আমার স্বামীর সাথে ওনার ঝামেলা হতো। কদিন আগে তো আমাদের গাড়িটাতেও ধাক্কা মেরেছিল, জেনে বুঝে। আপনাদের গাড়িতে ধাক্কা মেরেছিল জেনে বুঝে? দয়া মাথা খারাপ হয়েছে? হ্যাঁ স্যার, এগুলো সব অজুহাত। ওদের এলাকায় দয়া স্যারকে সবাই ভালোবাসে, শুধুমাত্রই দুজন বাদে। লোক তো পাগল স্যার।
ভালো মন্দর তফাতি করতে পারে না। যাকে দেখো সেই দয়ার গুণগান করছে। সবে 4 মাস হলো আসা একটা লোক, ও বলে ও দয়াকে ভালো করে চেনে, প্রশংসা করছিল ওর। 1 মিনিট, কি বললেন? 4 মাস আগে আসা লোক, সে দয়াকে ভালো করে চিনতো, আবার দয়ার প্রশংসাও করছে। সচিন, খোঁজ নিয়ে দেখতে হবে সে কোন লোক যে 4 মাস আগে এখানে এসেছে, যে দয়ার সম্পর্কে ভালো রকম জানে আর প্রশংসাও করে। পালাও, গুলিও শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। কি হলো? হ্যাঁ, অঞ্জলি, কি হয়েছে? হাঁপিয়ে গেছো তুমি? আমরা এখানে দাঁড়াতে পারি না, এসো পিঠে ওঠো। ভয় পেও না, আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব। অঞ্জলি, 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 তুই ঠিক আছিস? হ্যাঁ, ঠিক আছিস তুই? এখানে বস, এখানে বস। ও অঞ্জলি, তুই নিচে বসে যা, বস এখানে। এক মিনিট, আমি চেষ্টা করছি। অভিজিতের গলা? এটা অভিজিৎ। দয়া! অভিজিৎ! দয়া, দয়া! স্যার! দয়া! দয়া! স্যার! অভিজিৎ, আমি এখানে। আওয়াজটা ওই দিক থেকেই আসছে। স্যার, দয়া স্যারের প্রতিবেশী বিজয় ওর বাড়িতে নেই স্যার। ওর মোবাইল জঙ্গল থেকে ট্রেস করেছি স্যার। দয়া! তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আমি ঠিক আছি। এসবের পিছনে কে আছে দয়া? আমার কোনো পুরনো শত্রু, জানি না কে। কিন্তু সে কে? এটা তো আমিও জানি না। আমার সাথে দেখা করার তোমাদের খুব ইচ্ছে হচ্ছিল না? দেখো, অপেক্ষার অবসান হয়েছে, আর তোমাদের জম তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। কে তুই?
হ্যাঁ তোকে কোথাও দেখেছিলাম আমি। আমি তোমার বাড়ির একদম পাশেই থাকি, কিন্তু আমাদের পরিচয় মাত্র কয়েক মাসের নয় মিস্টার দয়া। নিজের জীবনের পাতাটা একবার উল্টাও। হেয়ালি করিস না। কে তুই? আর তুই চিনিস কি করে আমাকে? কি শত্রুতা তোর সঙ্গে আমার? কি শত্রুতা তোমার সাথে? কি শত্রুতা তোমার সাথে? সেটাই যেটা একটা ছেলের তার মায়ের হত্যাকারীর সঙ্গে থাকে। হ্যাঁ, মায়ের হত্যাকারী? এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার এই বন্ধু সিনিয়র ইন্সপেক্টর দয়া, যে নিজেকে সব খুনিদের জম বলে, সে নিজেই একজন খুনি। কিন্তু ওকে আজ আমার মায়ের খুনের শাস্তি পেতেই হবে, আর শাস্তি হলো শুধু মৃত্যু। দয়া, কিছু মনে পড়ছে? মনে করো, মস্তিষ্কে জোর দাও, জীবনের 20টা বছর পেছনে যাও। মার্চ 1993, ডিকেডি কলেজ স্টুডেন্টস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলি তুই। পড়াশোনায় ভালো, স্পোর্টসে ভালো, মনে পড়ছে? মাথা এবার খুললো নাকি আমি মনে করাবো? বিজয়? ও, তুই বিজয়? ফাইনাল ইয়ারের পেপার লিক করার জন্য ধরা পড়েছিলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছিস। ফাইনাল ইয়ারের পেপার চুরি করার সময় তুই আমায় ধরে নিয়েছিলিস আর প্রিন্সিপালের কাছে আমার নামে কমপ্লেন করেছিলিস। এই কাজ করে তুই তো খুব ভালো হয়ে গেলি, কিন্তু তুই কি জানিস আমার সাথে কি হয়েছে? তুই কি জানিস আমার সাথে কি হয়েছে? আমাকে কলেজ থেকে বার করে দেয়া হয়, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমার মা এই আঘাতটা সহ্য করতে পারলো না, আত্মহত্যা করে নিয়েছিল। তাহলে এতে দয়ার দোষ কোথায়? তোমার মা আত্মহত্যা করেছিলেন তোমার জন্যে, তুমি এর জন্য দায়ী। না, আমি তার জন্য দায়ী নই। আমি শুধু এক্সামে পাশ করতে চেয়েছিলাম। যদি আমি এক্সামে পাশ হয়ে যেতাম তাহলে আমার মায়ের মুখে হাসি ফুটতো। আমার মায়ের যদি মুখে হাসি ফুটতো তাহলে দয়ার কি এসে যেত? পাস যদি করতেই হতো তাহলে নিজের চেষ্টায় পাস করতিস। স্কুল কলেজের সঙ্গে বেইমানি করে তুই জীবনের পরীক্ষায় কি করে পাস করবি? বাস, ফালতু কথা বন্ধ কর। নিজের জ্ঞান নিজের কাছে রাখ। তোর এসব আদর্শবাদী ভাবনাগুলোর জন্য আমার মা হারিয়ে গেছে, তার মূল্য তো তোকে দিতে হবে দয়া। তোকে মূল্য দিতে হবে। তোর জীবনটাই আমি কেড়ে নেব। স্যার, স্যার, স্যার হাত দিন স্যার। অঞ্জলিকে আগে নিয়ে চলো। এসো, যাও। প্রতিশোধ নেবার খুব শক্ত না? হ্যাঁ, আরো একবার ফেল করে গেলাম আমি। ফেল হয়ে গেলাম আমি আবার লুজার হয়ে গেলাম। তুমি বারবার এই জন্যই ফেল করেছো, কারণ তুমি বারবার ভালোর বদলে খারাপ রাস্তা বেছেছো। তুমি যদি জীবনে একবারও সৎ পথে চলতে, তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। তুমি এই জন্য বলছো কারণ তুমি তোমার মাকে হারাওনি, না হলে এত বড় বড় কথা তুমি বলতে পারতে না। অভিজিৎ, অভিজিৎ, না বাবা, আপনি কে? এরকম করিস না বাবা, এরকম করিস না। মাসিমা এদিকে। আমি মা, আমি তোর মা। 20 বছর ধরে তুই আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে আছিস। কি লাভ হয়েছে? হ্যাঁ, তোর মাকে কেউ ফিরিয়ে দিয়েছে? না। আর তোর 20 বছর সেটা মূল্যবান ছিল, সেটাও ফিরবে না আর। আমি কি করতাম? মায়ের চিতার আগুন তো নিভে গেছিল, কিন্তু যে প্রতিশোধের আগুন আমার ভিতরে জ্বলছিল
সেটা এখনো পর্যন্ত নেভেনি। প্রথম কয়েকটা বছর তো আমি অপেক্ষা করেই কাটিয়ে দিলাম, যাতে দয়া ওর মন থেকে মুছে ফেলে আমাকে। আর আমি তখন তাকে আঘাত করব যখন সে ভাবতেই পারবে না। কিন্তু আমার পোড়া কপাল, দয়া সিআইডি অফিসার হয়ে গেল। আমার কাজ আরো কঠিন হয়ে গেল। সেই জন্য তুমি দয়ার পিছু নিয়েছিলে, ওকে মারার তুমি প্ল্যানও করেছিলে। হ্যাঁ, আমি সবসময় এই প্ল্যানেই ছিলাম যে ও মরেও যাবে আর আমাকেও কেউ সন্দেহ করবে না। তাই জন্য আমি এমন একজন লোকের সন্ধানে ছিলাম যে দয়াকে মেরে অভিযোগ নিজের ঘাড়ে নিয়ে নেয়। আর তোর খোঁজটা সম্পূর্ণ হয়েছে রবিকে পেয়ে। হ্যাঁ, একদিন হাসপাতালে আমি রবিকে দেখলাম। স্যার, আপনার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই? আপনি ডাক্তার হয়েও আমার ছেলের চিকিৎসা করতে চাইছেন না কেন? মিস্টার রবি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। যে কোনো রকমের মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন হয়, আর গিরিশের যে ট্রিটমেন্টটা আমরা করব তার জন্য অনেক লক্ষ টাকা প্রয়োজন। আপনারা ডাক্তারির পড়াশোনা শুধুমাত্র পয়সা রোজগারের জন্য করেছেন নাকি মানুষের জীবন বাঁচানোর জন্য? স্যার প্লিজ আমার ছেলেকে বাঁচিয়ে দিন স্যার। স্যার, মানুষের আশীর্বাদের মূল্য অর্থের থেকে অনেক বেশি মূল্যবান। নিজেকে একটু সামলান মিস্টার রবি। দেখুন, আমি যদি আমার নিজের ফিজ নাও নিই, তাও অপারেশন, ওষুধপত্র আর হসপিটালের খরচা তো আছেই। আপনি শুধু তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে ঠিক সুস্থ করে দেব। ঠিক আছে? ব্যাস, আমার মনে হলো যে আমি ওর অসহায়তার সুযোগ নিতে পারি। আমি ওকে টাকার লোভ দেখালাম আর ওকে দিয়ে আমি আমার সব কাজগুলো করাচ্ছিলাম। কিন্তু তুই এটা ভুলে গেছিস যে ভুল পথ ধরার ফল সব সময় ব্যর্থতাই দেয়। তুমি শুধু একজন সিআইডি অফিসারের উপরে আক্রমণই করনি, একজন নিষ্পাপ শিশুকে কষ্টও দিয়েছ। আইন তোমাকে অনেক কঠিন শাস্তি দেবে। থ্যাংক ইউ অঞ্জলি সোনা, তুমি দয়া আঙ্কেলের জীবন বাঁচিয়েছ। সেই জন্য অভিজিৎ আঙ্কেল তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। আইসক্রিম খাবে? হ্যাঁ, ভেরি গুড, ইউ আর ওয়েলকাম। অঞ্জলি, তোমার ড্রয়িং করতে খুব ভালো লাগে না? আর তাই এই কালার্স গুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। খুব ভালোভাবে আঁকবে। ও, থ্যাংক ইউ সো মাচ। আমি তো আগে থেকেই দুটো চকলেট নিয়ে এসেছি তোমার জন্য। এই নাও। সাবাস। অঞ্জলি, এই দেখো, একটা মিষ্টি পুতুল, একটা মিষ্টি পুতুলের জন্য। থ্যাংক ইউ। অঞ্জলি, আই এম সো সরি, আমি তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আর এবার আমাদের প্রিয় অঞ্জলির জন্য সিআইডির পক্ষ থেকে একটা ভালোবাসা ভরা উপহার, সিআইডির মেডেল। স্যার, আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমাদের মেয়ে কখনো আমাদের নাম এতটা উজ্জ্বল করবে। এরকম বলবেন না, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকে। আর যদি আজ অঞ্জলি না থাকতো তাহলে আমি বাঁচতাম না। শুনেছেন তো আপনারা, দয়া একদম ঠিক বলেছে। আমাদের প্রত্যেকের ঘরের বাচ্চারা সুপার ট্যালেন্টেড। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা বিশেষ রকমের গুণী। হ্যাঁ, কখনো কখনো জীবন ওদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ওরা হেরে গেল। আর এই পরিস্থিতিতে ওদের যেটা দরকার আমাদের ভালোবাসার, আমাদের স্নেহের। তারপরে দেখবেন এই বাচ্চাগুলোই কিরকম সাহসের সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে, জীবনকে জয় করছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.